প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। উনি বর্তমানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল আইন নামক শহরে। আর উনি তাকা ডিস্ট্রিবিউশন নামক একটি পাওয়ার কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার। ওনার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাতে। উনি যখন এলাকাতেই ছিলেন তখন এই ঘটনাটির একটি অংশের সাক্ষী হয়েছিলেন। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি 2020 সালের যখন লকডাউন চলে এই সময়কার। তো এরও আগে উনি চাকরি করতেন ঢাকা ইপিজেডে। চিন্তা করলেন যে চাকরিটা এখন আর করব না, চাকরিটা ছেড়ে দিয়ে বিসিএসের প্রিপারেশন নেই। তো বিসিএসের প্রিপারেশন নেওয়ার জন্য উনি ঢাকা ইপিজেডের চাকরিটা ছেড়ে দিয়ে চট্টগ্রামে চলে আসেন। পরবর্তীতে দেখা গেল উনি কিছুটা আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন, কারণ উনি যখন চাকরি করতেন মোটা অঙ্কের বেতন তো উনি পেতেন, আর ওনার চলাফেরার যেই একটা ধারা ছিল, হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার পর সেই ধারাটা তো আর অব্যাহত রাখা যাচ্ছিল না, যার কারণে উনি কিছুটা আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেলেন। পরবর্তীতে চিন্তা করলেন যে আর একটা চাকরি নেই চট্টগ্রামে, পাশাপাশি উনি বিসিএসের প্রিপারেশনটা নেবেন। এমন চিন্তা করেই মূলত চট্টগ্রাম ইপিজেডের একটি বেসরকারি কোম্পানিতে উনি ভাইবা দেন। ভাইবা ভালো হয়, লিখিত পরীক্ষা পাশ করার পর ভাইবা দিয়েছেন, দেখা গেল ভাইবা ভালো হয়েছে এবং চাকরিটা ওনার হয়ে যায়। ওনার জয়েনিং ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তো ওই সময়ে এই জাহিদ হোসেন ভাই, অর্থাৎ যার ঘটনা আমরা বলছি তার নাম মোহাম্মদ জাহিদ হোসেন, তো উনি পরিবার সহ থাকতেন হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন যে এরিয়াটা রয়েছে ওইখানে। যারা চট্টগ্রামে আছেন তারা কিন্তু ওই অক্সিজেন এরিয়াটাকে অবশ্যই চিনে থাকবেন। এখন সমস্যা হলো কি, যে ওইখান থেকে ইপিজেডের ওইখানে গিয়ে চাকরি করে আবার বাসায় আসবেন, এটা ওনার জন্য বেশ কষ্টসাধ্যই ছিল। তো ওনার পরিবারের লোকজন চিন্তা করলো ওনারা বাসা ছেড়ে দিয়ে চলে যাবেন ওই ফটিকছড়িতে। আর এই জাহিদ হোসেন ভাই চিন্তা করলেন যে উনি ওই ইপিজেডের কাছাকাছি বাসা নেবেন। তো ইপিজেডের কাছাকাছি যে বাসাগুলো ছিল ওটা বেশ ঘন বসতিপূর্ণ এলাকা ছিল, যার কারণে ওই জায়গাটা ওনার খুব একটা বেশি পছন্দ হলো না। উনি চিন্তা করলেন উনি আগ্রাবাদে বাসা নেবেন। ওনার পরিবার নিজ এলাকায় চলে গেলেও ওনারা যেই বাসাটাতে থাকতেন এটা কিন্তু একদম ছেড়ে দেন নাই। এই জাহিদ হোসেন ভাই উনি ওই অক্সিজেনের ওই বাসায় থেকেই বাসা খুঁজছিলেন আগ্রাবাদ এলাকায়। তো আগ্রাবাদ এলাকায় উনি বাসা খুঁজছেন একটা ছোট বাসা, কারণ উনি একা থাকবেন, উনি তো ব্যাচেলর মানুষ, সাবলেট হলে ভালো হয়। তো উনি খুঁজছিলেন, মন মতো পাচ্ছিলেন না। এরপর উনি অনলাইনেও খোঁজাখুঁজি করেন। অনলাইনে বাসা খুঁজে দেওয়ার বিভিন্ন পেজ রয়েছে। তো এটাতে উনি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে একটা বাসা পেয়ে যান। তো উনি ওখানে থাকা নাম্বারে ফোন করেন, এক ভদ্রলোক ধরেন। তো ওনার সাথে কথাবার্তা যখন হয় তখন ওই বাসাটা দেখতে আসতে বলেন। তো উনি সন্ধ্যার দিকে ওখানে এসেছেন। দেখা গেল যে ওই বাসাটা বেশ বড়, ওখানে হাজব্যান্ড ওয়াইফ থাকেন। ওনাদের বিয়ে হয়েছে 3-4 বছর এরকম, তবে কোনো সন্তানাদি তখনও এই জাহিদ হোসেন ভাই দেখেন নাই ওইখানে, অর্থাৎ ওনাদের সন্তানাদি নাই। দেখা গেল যে প্রথম দর্শনেই এই যে দম্পতি, এই দম্পতিকে এই জাহিদ হোসেন ভাইয়ের ভালো লেগে যায়। আবার এই যে দুইজন হাজব্যান্ড ওয়াইফ, এই দুইজনও জাহিদ হোসেন ভাইকে পছন্দ করেন। হয় না যে প্রথম দর্শনেই একটা মানুষের প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়, একটা ভালো লাগা তৈরি হয়, ভালো মানুষ বলে মনে হয়, অমনটাই হয়েছিল। এই কারণে দেখা গেল ওই দম্পতিও জাহিদ হোসেন ভাইকে ওই রুমটা নেওয়ার জন্য অনুরোধ করেন। জাহিদ হোসেন ভাইও রাজি হয়ে যায়, তাদেরকে দেখেও তার ভালো লেগেছে। তো ওই যে রুমটা, ওই রুমটার সাথে বেলকনি ছিল, ওয়াশরুম ছিল, মানে একদম সেপারেট। আর ওনাকে কোনো ধরনের কোনো ফার্নিচার কিনতে হয়নি। ওয়ার্ড্রোব, খাট, একটা রুমের মধ্যে একজন থাকার জন্য যা যা লাগে সব কিছুই ছিল। এটা ওনার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, কিছুই আনতে হবে না, শুধু জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে। আর খাওয়া দাওয়া এটা উনি বাইরেই করবেন বলে জানিয়ে দেন। আর বৃহস্পতিবার অফিস করে উনি চলে যাবেন ফটিকছড়ির নাজিরহাটে ওনার বাসায়। রবিবারে এসে সরাসরি উনি অফিসে যাবেন। এই যে রবিবার থেকে বুধবার পর্যন্ত এই সময়টাই মূলত সন্ধ্যার পরে উনি বাসায় অবস্থান করবেন। এতে করে ওনাদের জন্য ভালো হলো।
আর ওনারা মূলত দুজন থাকতেন, তো বাসাটা ফাঁকা ফাঁকাই, কি কোনো একটা কারণে ওনারা আসলে একটা সাবলেট চাচ্ছিলেন। যাই হোক, দ্রুত উনিও উঠে পড়েন নতুন বাসায়। তো প্রথম দিন যখন উঠেছেন, তো মালপত্র রেখেই, মালপত্র বলতে ওনার যেই জামা কাপড় এগুলো, আর ওনার বিসিএস প্রিপারেশনের যে বইগুলো ছিল তখন আগের বাসায় ছিল, সেগুলো তখনও শিফট উনি করেন নাই। তো জামা কাপড় রেখে উনি অফিসে চলে গিয়েছেন। পরে অফিসের ওয়ার্কিং আওয়ার শেষ করে সন্ধ্যার পর উনি বাসায় আসেন। তো বাসায় আসার পর উনি যখনই বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় বসেছেন, হঠাৎ করে ওনার শরীরটা কেন যেন ভারী হয়ে যায়, কেমন একটা অস্বস্তি বোধ ওনার মধ্যে হচ্ছিল। কিন্তু প্রথমবার যখন উনি এই বাসায় এসেছিলেন বেশ ভালো লাগছিল, বাসাটা খোলামেলা, খুব সুন্দর লাগছিল। কিন্তু এখন কেন জানি এক ধরনের অস্বস্তি বোধ কাজ করছে। তো উনি চিন্তা করলেন যে নতুন বাসা, এই কারণে হয়তো বা একটু অস্বস্তি বোধ হচ্ছে, সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই অস্বস্তি বোধটা একটু অন্যরকম ছিল। শরীরটা ভারী ভারী হয়ে যাওয়া, কেমন একটা অনুভূতি হওয়া, আর বারবার ওনার নজরটা যাচ্ছিল বেলকনির দিকে, বারান্দার দিকে। কেন জানি ওনার নজরটা ওই দিকেই যাচ্ছে, শুধু উনি নজরটা ফিরিয়ে রাখতে পারছেন। নজর তো উনি ফিরিয়ে রাখতে পারছেন না, বারবার তাকাচ্ছেন, তাকিয়েও যে ভয়ঙ্কর কিছু দেখছেন বিষয়টা এরকম না। একটা পর্যায়ে উনি কী করেন, ওই বেলকনির যে স্লাইডিং ডোর, থাই গ্লাসের যে ডোরটা, এটা উনি টেনে দেন, এরপর পর্দাটাও উনি টেনে দেন। তারপরও কেন জানি মনে হচ্ছে বারবার নজর ওনার ওই দিকেই যাচ্ছে। তো উনি তো শুয়ে পড়েছেন, রাত তখন বেশ অনেকই হয়ে গেছে। উনি তখন ঘুমের মধ্যে, তবে খুব যে গভীর ঘুম এটাও বলা যাবে না। উনি খাটের উপর তো শুয়ে আছেন, ঘুমের মধ্যেই হঠাৎ করে মনে হলো ওনার খাটের এক পাশে এসে অনেক ভারী কিছু বসেছে। আমরা যদি খাটের উপর শুয়ে থাকি তখন বেশ মোটাসোটা পরিপূর্ণ উচ্চতার একজন মানুষ যদি খাটের এক পাশে এসে বসে, তখন খাটটা কিন্তু এক পাশে চেপে যায়। চেপে যায় বলতে ওখানে একটা মানুষের যখন চাপ পড়ে তখন এক ধরনের একটা শব্দ হয়, এক ধরনের একটা অনুভূতি তারাই ফিল করেন যারা ওই সময় খাটে শুয়ে থাকেন। তো ওনার কাছে ওরকমভাবে মনে হয় যে কেউ একজন খাটের উপর এসে বসলো, এক পাশে বসলো, ওনার পায়ের দিকটাতে বসছে আর কি। আবার মনে হলো যে না, পায়ের দিকটাতে না, ওনার মাথার কাছে এসে বসেছে আবার। তখনও উনি ফিল করলেন সেটা। এটা ফিল করার পর ওনার ঘুমটা খুব হালকা হয়ে যায়। তখন কিন্তু ওনার ঘরে যে ফ্যান চলছে, এই ফ্যানের আওয়াজটা উনি কানে শুনতে পাচ্ছেন। মানে উনি চোখ খোলেন নাই, বাট ওনার ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ করে ওনার কানের কাছে বেশ মোটা ভারী কণ্ঠে কেউ একজন কথা বলে ওঠে। তো জাহিদ হোসেন ভাই জানিয়েছেন কণ্ঠটা এমন ছিল যে এই ধরনের কণ্ঠ আমরা অনেক সময় শুনতে পাই, বিশেষ করে আমরা সিনেমার অ্যানাউন্সমেন্টগুলো যখন রেডিওতে বা অন্য কোনো জায়গায় শুনতাম, যা আসিতেছে এরকম মোটা ভয়েসে যে কণ্ঠগুলো আমরা শুনতাম না, ওই রকম কণ্ঠ সরাসরি তাকে বলছে, এই তুই এই বাড়িতে কি করিস, এখানে কেন এসেছিস, তুই কেন এখানে, মনে রাখিস এই বাসায় কোনো সন্তানাদি হবে না। জাস্ট এতটুকুই বলেছে। উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন। উনি চোখ খুলে দেখেন না, আর কিছু নাই। তখন ফজরের আজান দিতেও বেশ দেরি। উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন, লাফ দিয়ে উঠে লাইট জ্বালিয়েছেন, লাইট জ্বালিয়ে দেখেন কিছুই নাই। তবে ওই বিছানায় ওই পাশে কিছু একটা বসেছিল, ওই জায়গাটা দেবে গেছে এমন আলামত ওনার কাছে কিছুটা হলেও মনে হচ্ছিল। এখন এইরকম সময় তো দরজা খুলে ওই আপু আর ভাইয়াকে ডাকাডাকি করা যায় না, ওনারা তো ঘুমাচ্ছেন, বিষয়টা ভালো দেখায় না। কিন্তু উনি অপেক্ষা ছিলেন কখন সকাল হবে আর ওনারা ঘুম থেকে উঠে দরজা খুলে ড্রয়িং রুমে আসবেন। ওনার তো সারা রাত আর ঘুম হচ্ছে না। যখন সকালবেলা ওনারা ঘুম থেকে উঠে দরজা খুলেছেন, উনি তো দৌড়ে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখেন যে ওই আপু। তো আপুকে দেখে উনি বেশ চিৎকার করে বলে উঠেছেন, আপু তাড়াতাড়ি দিকে আসেন, তাড়াতাড়ি দিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। বিশেষ করে মানুষ যখন খুব ভয় পায় বা
মানুষের যখন খুব জরুরি কোনো কিছু থাকে এক্ষুনি বলতে হবে, তখন কিন্তু মানুষের গলার ভয়েস যেরকম পরিবর্তন হয়েছে ওই রকমভাবে বলছে। তো ওনার এরকম চমকে ওটা দেখে ওই আপু ভয় পেয়েছেন যে কী হলো আবার। তখন ওই আপু বলছেন তুমি শান্ত হও, বসো, এই সোফায় বসো। তো সোফায় বসার পর এই জাহিদ হোসেন ভাই উনি বলছেন যে আপু আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এই ব্যাপার আমি এই শুনেছি। এইটা শোনার পর এই আপুকে খুব চিন্তিত দেখা যায়। উনি ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবে মানুষের ফেস এক ধরনের থাকে, সময়ের সাথে কিছুটা সময় পর সেটা ঠিক হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর ওনার চেহারা যেরকম ছিল হঠাৎ করে মনে হচ্ছে চেহারাটা আরও মলিন হয়ে গেল। উনি গভীরভাবে কিছু চিন্তা করছেন। কয়েক মিনিট চিন্তা করার পর উনি কিছু কথা বলেন। মনে হলো উনি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন। উনি বলেন যে আসলেই অনেক দিন ধরেই কেমন একটা অস্বস্তি বোধ হয়, এই জন্যই সাবলেট নিয়েছি যাতে করে এই সমস্যাটা কেটে যায়, কিন্তু বুঝতে পারলাম এখানে অন্য কোনো সমস্যা আছে। তখন ওই আপু বললেন যে উনি এর আগে সন্তান সম্ভবা হয়েছিলেন 7 মাস, যখন ওনার গর্ভের সন্তানের বয়স হঠাৎ করেই এই সন্তান নড়াচড়া বন্ধ করে দেয়। এরপর যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তখন দেখা গেল এই সন্তানটি গর্ভের মধ্যেই মারা গিয়েছে। তো এরকম সমস্যার কথা উনি বলেন। এরপর ওই আপু বলেন যে ভাই তুমি অফিসে যাও, তোমার ভাইও অফিসে যাক, সন্ধ্যার পর তোমার ভাই এই বিষয়ে বিস্তারিত তোমাকে বলবে। তো উনি তখন মোটামুটি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যান, কারণ হচ্ছে 7টার সময় ওনার অফিসের একটা স্টাফ বাস একটা নির্দিষ্ট জায়গায় আসে, এই জন্য তাড়াতাড়ি ওনাকেও বের হয়ে যেতে হবে। ওই সময় তো আর কথা বলার সুযোগও ছিল না, এই জন্য উনি দ্রুত চলে যান। তো ওনার স্বামী যখন আসার পর সন্ধ্যার দিকে আসে, উনিও চলে আসছেন। তো ওই ভাইয়াই এই জাহিদ হোসেন ভাইকে ডাক দেয়। তখন ওই আপুও ছিল পাশে। তখন দুজন মিলে এই বিষয়গুলো আবারও বলেন যে এই ব্যাপার। তখন বিষয়টা তো খুব চিন্তার বিষয়। মূলত মঙ্গলবারে উনি বাসায় উঠেছেন, মঙ্গলবার রাতের বেলা স্বপ্ন দেখেছেন, বুধবার এই স্বপ্নের কথা বর্ণনা করেছেন। অর্থাৎ বৃহস্পতিবার উনি অফিস করে বাসায় চলে যাবেন। তো উনি বাসায় যখন গিয়েছেন ওনার মা বাবার সাথে বিষয়টা শেয়ার করেন। এই জাহিদ হোসেন ভাই ওনার মা বাবার সাথে যখন বিষয়টা শেয়ার করেছেন, ওনার মা বাবা বলে যে বাবারে তুই আর ওই বাসায় যাস না, তোর একটা সমস্যা হয়ে যাবে, নিশ্চয়ই এখানে অনেক ভয়ঙ্কর কিছু আছে, তোর একটা বিপদ হবে, তুই যেহেতু এরকমটা দেখছিস সুতরাং তুই ওই বাসায় যাবি না। এখন কি করবেন উনি, মা বাবা বলতেছেন। বাসায় থেকেই তখন ওনার বিভিন্ন বন্ধুবান্ধবদেরকে ফোন দিচ্ছেন যে আশেপাশে কোনো, তো ওরকমভাবে যখন কিছু পাওয়া যাচ্ছিল না, একটা পর্যায়ে এসে উনি সিদ্ধান্ত নেন যে না, উনি বাসা পরিবর্তন করবেন না। কেননা ওই আপু ভাইয়া যেরকম আন্তরিকতা দিয়ে ওনাকে বাসা ভাড়াটা দিয়েছেন, ছোট ভাইয়ের মতো করে দেখছেন, তো ওনারা এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। এই মুহূর্তে কিভাবে উনি ওনাদেরকে বিপদে ফেলে চলে আসবেন, এটা একটা সমাধান তো করে যেতে হবে। উনি চিন্তা করলেন যে উনি বাসা পরিবর্তন করবেন না, তবে উনি এতটুকু পরামর্শ দিয়েছিলেন ওই ভাইয়াকে ফোন করে যে ভাইয়া এই বাসায় মনে হয় সমস্যা আছে, বাসাটা পরিবর্তন করতে হবে, কিন্তু আমি আপনাদের সাথেই থাকব। তখন এরকম কথাবার্তাই হয়ে যায় যে জাহিদ হোসেন ভাই ওনাদেরকে ছেড়ে যাবেন না। তো ওই বাসায় থেকেই ওনারা বাসা খুঁজছিলেন অন্য কোনো জায়গায়। সন্ধ্যার দিকেই ওই ভাইয়া এবং জাহিদ হোসেন ভাই উনি চলে আসতেন, দুইজন মিলে বাসা খুঁজতেন। তবে ওই যে যে মোটা ভারী কণ্ঠে ওনাকে যে বলেছিল যে কথাটা, এটা উনি পরবর্তীতে আর না শুনলেও ওই অস্বস্তি বোধটা এটা কিন্তু ছিল। আরও একটি বিষয় ওই ভাইয়া বলেছিলেন জাহিদ হোসেন ভাইকে, ওই ভাইয়া বলেছিলেন যে ওনার স্ত্রীর গর্ভের 7 মাসের সন্তানটি নড়াচড়া বন্ধ করে দেওয়ার কয়েকদিন আগে উনি একটি স্বপ্ন দেখেছিলেন। কি সেই স্বপ্ন? উনি স্বপ্নে দেখেছিলেন এই যে যেই রুমটাতে এই জাহিদ হোসেন ভাই উনি ভাড়া নিয়েছেন, উনি স্বপ্নে দেখেন যে ওই ভাইয়া ওই রুমে শুয়ে আছেন। তো একটি বাচ্চা 1-1.5 বছর বয়সী বাচ্চার মতো হবে আর কি, সে দৌড়াদৌড়ি করছে, খেলছে। খেলতে খেলতে বাচ্চাটা কি করলো, বাচ্চাটা দৌড়ে ওই বেলকনির দিকে চলে যাচ্ছে। আর ওই ভাইয়া কিন্তু শুয়েই আছেন, শুয়ে শুয়ে সেটা দেখছেন। ওই বাচ্চাকে উনি চেনেন না। বাচ্চাটা বেলকনির দিকে দৌড়ে যাচ্ছে, হঠাৎ করে বাচ্চাটা পেছন দিকে ঘুরলো, ঘুরে ওই ভাইয়ার দিকে তাকিয়ে হাসি দিল। হাসি দেওয়ার পর ওই বাচ্চাটা বেলকনি থেকে এক লাফ দিয়ে
নিচে পড়ে গেল। তখন ওই ভাইয়া তাড়াতাড়ি করে ওই বেলকনির দিকে চলে গেলেন বাচ্চাটার কী হলো দেখার জন্য। উনি নিচ দিকে তাকিয়ে দেখেন ওই বাচ্চাটা নিচে পড়ে এমনভাবে চ্যাপ্টা হয়ে গেছে, মারা গেছে, একদম রাস্তার সাথে মিশে গিয়েছে। অনেক সময় অনেক পাকা নরম ফল যদি আমরা উপর থেকে ফেলে দিই তখন ফ্লোরের উপর পড়লে যেরকম চ্যাপ্টা হয়ে যায় না, ওরকম হয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পর উনি ধর্মর করে উঠে বসেন, যারা এটা কি দেখলাম। এর কয়েকদিন পরেই ওনার স্ত্রীর গর্ভের সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই স্বপ্নের একটা দুর্দান্ত অর্থ ছিল, যেটা ওই সময়ের প্রেক্ষাপটে উনি বুঝতে পারেন নাই। তো এটা জাহিদ হোসেন ভাইকে জানিয়েছেন। তো যাই হোক, বাসা ওনারা খুঁজছিলেন। তবে এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদেরকে ভালো কোনো হুজুর দেখাতে বলেন। এর ভিতরে আর একটা সমস্যা হয়ে যায়, লকডাউন শুরু হয়ে যায়। লকডাউন শুরু হয়ে গেলে অফিস আদালতও বন্ধ হয়ে যায়। এই জাহিদ হোসেন ভাই উনি ওনার যে বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট পৌরসভাতে, সেখানে উনি চলে যান। তো এর মধ্যে ফোনে যোগাযোগ হচ্ছিল ওই ভাইয়া আপুদের সাথে, ওনারা হুজুর দেখাচ্ছিলেন। একটা পর্যায়ে ওই ভাইয়া ফোন করে জানান আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে। মূলত ওই ভাইয়া জানান যে এই ভাইয়া এবং আপুর উপরে ভয়ঙ্কর এক জিন চালান করে দেওয়া হয়েছে, বিশেষ করে এই আপুর উপরে এর প্রভাবটা খুব বেশি। আর এই জিনটা শুধু একটা কাজই করবে, কোনো সন্তানাদি হতে দেবে না। আর এই কাজটা মূলত কে করেছিল? ওই ভাইয়া যেই অনুমানটা করেছিলেন, এটা হচ্ছে তারই আপন বড় ভাইয়ের স্ত্রী। মূলত এই ভাইয়া এবং আপু পছন্দ করে বিয়ে করেছিলেন, যেটা পরিবার থেকে আসলে মেনে নেয়নি প্রথম দিকে, পরবর্তীতে মেনে নিয়েছে। তো তখন তো আসলে কি করবেন, ওনারা মেনে নিতে বাধ্য হয়েছেন। এখন চাকরির সুবাদে ওই ভাইয়া তো তার ওয়াইফকে নিয়ে, মানে ওই আপুকে নিয়ে চলে আসছেন অন্য আর একটা জায়গায়, সেখানে বাসা ঠিক করেছেন, ওনারা ঘর সংসার করছেন। মূলত ওই ভাইয়ার বড় ভাইয়ের স্ত্রী তিনি এই কুপরামর্শটা তার পরিবারের সদস্যদেরকে দিয়েছেন যে এই ছেলে তো বিয়ে করেছে এই মেয়েকে, তো এই মেয়ের জন্য কোনো সন্ততি না হয়। এখানে দুটো উদ্দেশ্য। এক, এই ছেলের কোনো ওয়ারিশ যদি জন্মগ্রহণ করে তাহলে সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে, এটা একটা সমস্যা। তো কোনো সন্তানাদি হতে দেয়া যাবে না, যেন কোনো ওয়ারিশ সৃষ্টি না হয়, আর সম্পত্তি ওই ভাইয়ার যে বড় ভাই সেই যেন ভোগ দখল করতে পারে। এই কুপরামর্শটা সেই বড় ভাইয়ের স্ত্রীর মাথা থেকেই আসছে, এবং সেই পরামর্শে সম্মত হয়েই এই ভয়ঙ্কর অপকর্মটা ওনারা করেছেন। তো হুজুরের কাছ থেকে এই ধরনের তথ্য পাওয়ার পর হুজুর ওনার পদ্ধতিতে রুকিয়া করে এই সমস্যাটার সমাধান করেছিলেন। এক্স্যাক্ট কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন এই বিষয়ে অবশ্য জাহিদ হোসেন ভাই বলতে পারেন নাই। তবে আলহামদুলিল্লাহ এর বেশ কিছুদিন পর যখন লকডাউন উঠে যায়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়, এরপর অবশ্য উনি অন্য বাসায় চলে গিয়েছিলেন। বেশ কিছুদিন পর ওনার মেসেঞ্জারে একটি ছবি ওই ভাইয়া পাঠিয়েছিলেন। দেখা গেল ওনার একটা সন্তান হয়েছে, সেই সন্তানের ছবি। বিভিন্ন সময় এই সন্তানের সাথে ওনাদের খুনসুটি, বিভিন্ন ছবি, এগুলো ওনার মেসেঞ্জারে পাঠাতেন। ওনার ওই ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যাওয়ার কারণে সেটা উনি আর রিকভার করতে পারেন নাই। পরে আরও একটি ফেসবুক আইডি খুলেছেন, সেটার সাথে অবশ্য ওই ভাইয়া এবং আপু যুক্ত নাই। এরপর উনি দেশের বাইরে চলে আসছেন চাকরি নিয়ে। এখন ওনাদের ফোন নাম্বারটা নাই, আর ওই ফেসবুকের সাথে কানেক্টেড না থাকার কারণে তাদের সাথে যোগাযোগ হয় নাই, যার কারণে ওনাদের নামটা এবং ঠিকানাটা জাহিদ হোসেন ভাই বলেন নাই। কারণ তাদের সাথে যেহেতু যোগাযোগ করে ঘটনাটি দেন নাই, এই কারণে তাদের অনুমতি তো উনি সংগ্রহ করতে পারেন নাই, যার কারণে আসলে আমরাও তাদের নাম ঠিকানা পেলাম না। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবতে পারেন যে বড় ভাই তার ছোট ভাইয়ের স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিক করতে সম্মতি দিয়েছেন, বড় ভাইয়ের বউ সেটা করিয়েছেন, যাতে করে ছোট ভাইয়ের কোনো ওয়ারিশ জন্মগ্রহণ না করে। করলেই তো ওই সন্তান সম্পদের ভাগিদার হবে।
তাই গর্ভের মধ্যেই জিন চালান করে, ভয়ঙ্কর পিশাচ জিন চালান করে ওই সন্তানকে হত্যা করেছে। ওই শয়তানটা, যে শয়তানকে চালান করে দেওয়া হয়েছে গর্ভের ওই নিষ্পাপ মাসুম শিশুর উপরে। আর এই শয়তানটা এসেই এই শিশুদেরকে হত্যা করছে। প্রিয় লিসেনার্স, এই বাস্তবতা কি শুধু এই জাহিদ হোসেন ভাই দেখেছেন? উনি তো একটা দেখেছেন। এরকম ভয়ঙ্কর বাস্তবতা আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা এই কাজ করছেন তাদেরকে শয়তান এমনভাবে গ্রাস করে ফেলেছে, তাদের মাথায় এই চিন্তাটা কখনোই আসছে না যে আমি যে এই কাজটা করছি এটাতে দুটো অপরাধ হচ্ছে। এক, আমি সুস্পষ্ট কুফুরির মধ্যে লিপ্ত রয়েছি। দুই, আমি মানুষ হত্যা করাইলাম। এখানে সুস্পষ্ট দুটো ভয়ঙ্কর অপরাধ, কুফুরির অপরাধ, হত্যার অপরাধ। তো এইরকম অপরাধের সাথে কিন্তু আমাদের আশেপাশে অনেকেই যুক্ত রয়েছেন। তো এই ঘটনার সাথে আপনারা অনেকেই নিজেদের অনেক বিষয়কে কানেক্ট করতে পারবেন। প্রিয় লিসেনার্স, যদি এই ধরনের কোনো সমস্যা আপনারা বুঝতে পারেন, অনুগ্রহ করে দ্রুত ভালো কোনো হুজুরের কাছ থেকে রুকিয়া করে এই সমস্যার সমাধান করে নেবেন। কারণ একটা মানুষের সবচাইতে বড় ক্ষতি করে জাদুটোনার মাধ্যমে কিন্তু তার নিকট আত্মীয় স্বজনরাই। দূরের লোকজন কিন্তু কম করে না তা না, করে কম করে। নিকট আত্মীয় স্বজনরাই সবচেয়ে বেশি ক্ষতি করে। দেখবেন যে কোনো একটা ছেলে ভালো একটা চাকরি পেয়েছে, এরপরেই তার বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, এমনকি সে মারাও গিয়েছে হঠাৎ করে। কারণ সে চাকরি পেয়েছে, তার নিকট আত্মীয় স্বজনরা সেটা সহ্য করতে পারছে না। ওই এত ভালো চাকরি পাবে, ওকে মানুষ সম্মান করবে, সমাজে ওর গ্রহণযোগ্যতা বেড়ে গেল, যাক এটা তো আমরা মেনে নিতে পারবো না, কিছু একটা করতেই হবে। কি করবে? চলে গেল তান্ত্রিকের কাছে, করে দিল কালো জাদু। কারো ব্যবসায় উন্নতি হচ্ছে, সহ্য হচ্ছে না, করে দিল কালো জাদু। এই রকম অসংখ্য ব্যাপারগুলো চতুর্দিকে ঘটছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি জাহিদ হোসেন ভাইকে। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম হোসাইন রনি। ওনার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। উনি বর্তমানে মালয়েশিয়াতে পেইন্টিংয়ের কাজ করছেন। তবে 10 বছর আগে উনি যখন মালয়েশিয়াতে গিয়েছিলেন তখন কিন্তু নির্মাণ শ্রমিক হিসাবে গিয়েছিলেন। ঘটনাটি যেখানে ঘটে ওই জায়গাটার নাম হচ্ছে ফরেস্ট সিটি, অর্থাৎ জঙ্গল শহর বা জঙ্গলের শহর। ওইটা যে এলাকাতে অবস্থিত, জহুর বারু বা এই টাইপের একটা নাম বলেছেন হোসাইন রনি ভাই। এইটা 2016 সালের আগে একটা জঙ্গলের মতো ছিল জায়গাটা, একটা দ্বীপ মূলত ওই এরিয়াটা। অনেক জায়গাতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল ছিল। তো ওখানে 100-র উপরে প্রজেক্ট হবে এরকম একটা পরিকল্পনা সরকার নেয়, আর বিভিন্ন কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হয়। সেখানে যে কোনো লোক থাকতো না বিষয়টা এরকম না, অল্প লোকজন বসবাস করত। তো ওই জায়গাটাতে আবার নতুন করে একটা পরিকল্পনা নেয় সরকার, সুন্দর করে ওইটাকে গড়ে তুলবে। ফরেস্ট রেখেই বিভিন্ন জায়গায় একটা সিটি গড়ে তোলা হবে। তো এই জন্যই ওই এলাকাটার নাম হয়েছে ফরেস্ট সিটি। সমুদ্রের পার্শ্ববর্তী একটি জায়গা এটা, জঙ্গল, পাশে সমুদ্র। যেমন ভয়ঙ্কর তেমন সুন্দরও বটে। ওখানে অনেক বাংলাদেশি ভাইয়েরাই অবৈধভাবে বসবাস করছেন, অর্থাৎ মালয়েশিয়াতে। 2016 সালের কথা বলছি। অনেকের হয়তোবা ওয়ার্ক পারমিটের যে মেয়াদটা সেটা শেষ হয়ে গেছে, তারপরে মালয়েশিয়াতে রয়েছেন। অনেকে আবার অবৈধভাবে দালাল ধরে গিয়েছেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা অনেক মানবেতর জীবনযাপন করলেও একদম প্রকাশ্যে আসতে পারেন না বিভিন্ন কাজগুলোর ক্ষেত্রে। বিভিন্ন অকেশনে প্রকাশ্যে আসতে পারেন না যদি পুলিশ ধরে, কারণ তখনও তো তাদের বৈধ কাগজপত্র নেই। এরকম সমস্যায় কিন্তু অনেক মালয়েশিয়া প্রবাসী ভাইরাও রয়েছেন। শুধু মালয়েশিয়া না, বাংলাদেশের অনেক ভাইরাই যারা গিয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে, এরকম সমস্যা অনেকেরই রয়েছে।
ওইখানে একটি কোম্পানির প্রজেক্ট শুরু হয়। বিভিন্ন কোম্পানি তো দায়িত্ব পেয়েছিল, তো ওই কোম্পানির যিনি প্রজেক্ট ম্যানেজার উনি ছিলেন একজন চাইনিজ। তো উনি যখন ওখানে কাজ শুরু করেছেন, কাজ শুরু করার পরে উনি নাকি একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন কোনো অবয়ব এসে তাকে বলছে যে এখানে কাজ শুরু করবি না, যদি করিস তাহলে সমস্যা হবে। আর কী যে সমস্যা হবে তা তুই কল্পনাও করতে পারবি না। তখন নাকি স্বপ্নের মধ্যেই ওই প্রজেক্ট ম্যানেজার উনি সেই অবয়বকে জানান যে এখানে আমার কী দোষ, আমি তো চাকরি করি, আমাকে নিয়ে আসছে এই প্রজেক্টটা ঠিক সময় শেষ করার জন্য। তো এটা তো কোম্পানির কাজ যে তারা এখানে কাজ করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্ত, আমার তো এখানে কিছু করণীয় নাই, আমার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা করব, এটা আমি থামাতে পারবো না। তখন নাকি স্বপ্নের মধ্যে বলা হয় যে তুই কাজ করতে পারবি 3টা শর্তে, এই 3টা শর্তের যে কোনো একটা শর্ত মেনে নিলেই তোকে কাজ করতে দেয়া হবে, তা না হলে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে তোকে। প্রথম শর্ত, তোর ছেলেকে নিয়ে যাব আমরা। এটা তো ম্যানেজার রাজি হয় না, কেউ তো তার সন্তানকে দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। যদি এটা না মেনে নেওয়া হয় তাহলে অন্য একটা শর্ত, 3 জন শ্রমিককে বলি দিতে হবে। এটা ম্যানেজার মেনে নেয় না। এরপর নাকি বলা হয় 4 থেকে 5 হাজার শ্রমিককে খাওয়াতে হবে, একসাথে এক বসায় খাওয়াতে হবে। তো ম্যানেজার এটাও বলে এটাও অসম্ভব। কেন অসম্ভব? কারণ ওই জায়গাতে 4-5 হাজার শ্রমিক একসাথে পাওয়া সম্ভব নয়। এটা ওই জায়গার প্রেক্ষাপটে সেটা অসম্ভব ছিল। এখন ম্যানেজার কি আসলেই 3টা শর্ত রিজেক্ট করেছিল নাকি কোনো একটা মেনে নিয়েছিল? নিজের সন্তানকে তো দিতে চাইল না। 4-5 হাজার শ্রমিককে এক জায়গা করাটাও এটা টাফ ছিল, কারণ কোম্পানির নীতিগত সিদ্ধান্ত ছাড়া এই রকমের একটা কাজ করাটা অসম্ভব ছিল। কারণ ওই জায়গায় বিশেষ করে ওই দ্বীপে আসতে হলে জাহাজে করে শ্রমিক নিয়ে আসতে হবে। তাহলে এত শ্রমিক জাহাজে করে নিয়ে আসবে, সরকার কি সেটা অ্যালাউ করবে? নিশ্চয়ই করবে না। সরকার কেনই বা 4-5 হাজার শ্রমিককে ওখানে যেতে দেবে ঘুরতে? নিশ্চয়ই না। তাই এটাও কিন্তু আসলে চোখে পড়ার মতো। তাহলে নীরবে নিভৃতে কোনটা করা যায়? নিশ্চয়ই 3 জন শ্রমিককে বলি দেয়া। ম্যানেজার কি এটাই মেনে নিয়েছিলেন? চলুন সামনে এগিয়ে যাই, আসলে কি হয়েছিল সেখানে। কাজ শুরু হয়ে যায়। 3 শিফটে কাজ হতো। 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, 3 8 24, এইভাবে 3 শিফটে কাজ হতো। 24 ঘন্টা কাজ চলতো। কি রাত, কি দিন, কি দুপুর, কি সকাল, কি ভোরবেলা, কি মধ্যরাত, কন্টিনিউ কাজ চলছে। কাজ চলতে চলতে যখন 30 তলা পর্যন্ত কমপ্লিট হয়ে যায়, ওটা ছিল 56 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, এরকম একটা প্রজেক্ট ছিল। 30 তলা হয়ে গেছে। ভারী মালামাল তোলার জন্য আবার শ্রমিকরা যেন দ্রুত উপরে উঠতে পারে এই জন্য কিন্তু আলাদা লিফট থাকতো, শ্রমিকদের তোলার জন্য আলাদা লিফট থাকে। তো 30 তলা যখন হয়ে যায় তখন শুরু হয়ে গেল সমস্যা। 30 তলা হইতে কিন্তু খুব বেশি দিন লাগে নাই, দ্রুত কাজ করেছে সবাই। 30 তলা হয়ে যাওয়ার পর যে শ্রমিকরা বিভিন্ন ফ্লোরে থাকতো ওইখানেই, তারা রাতের বেলা শুনতো তার ঠিক ইমিডিয়েট উপরের ফ্লোরে কে যেন দৌড়াদৌড়ি করছে। এত দৌড়াদৌড়ি করছে যে ঘুমাতে পারে না। এখন দেখা যাচ্ছে যে কাজ তো কন্টিনিউ হচ্ছেই, 24 ঘন্টায় কাজ হচ্ছে। হয়তোবা এ কারণেই কোনো একটা জায়গায় শব্দ হচ্ছে, কিন্তু না, তারা এমন এমন ফ্লোরে থাকতো যেই ফ্লোরে আসলে শব্দ হওয়ার কথা না। 30 তলার উপরে কাজ হবে, কিন্তু যারা একদম নিচের দিকে থাকে তাদের তো ইমিডিয়েট ছাদের উপরে কেউ ছিল না। তারা চিন্তা করলে এত রাত্রে দৌড়াদৌড়ি করে কেউ কেউ উপরে উঠে কিছুই দেখতে পেত না। এর মধ্যে ওখানে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে, সেটা হচ্ছে মাঝে মাঝে নাকি ওই প্রজেক্টের আশেপাশে বিল্ডিংয়ের কিনারে সাদা শাড়ি পরা কোনো একটা নারী অবয়বকে দৌড়াদৌড়ি করতে দেখতো, দৌড়ে ছাদ থেকে লাফ দিত, কিন্তু কোথায় যে পড়তো এটা কেউ দেখতো না। শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এই আতঙ্কে অনেক শ্রমিক ভয়ে সেখান থেকে চলে যেতে থাকে।
শ্রমিকদের সংখ্যা যখন কমে গেল তখন এই চাইনিজ ম্যানেজার পড়ে গেলেন এক বিপদে। কারণ তাকে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। প্রত্যেকটা ফ্লোর, প্রত্যেকটা কাজের ইউনিটগুলো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে যে এই কাজগুলো এই সময়ের মধ্যে শেষ করতে হবে। শ্রমিক চলে যাচ্ছে, এখানে উনি কাজ করাবেন কাকে দিয়ে? এই জন্য যেই শ্রমিকরা ছিল তাদের কাজের সময়টা বাড়িয়ে দেওয়া হয়। বিষয়টা এরকম যে প্রত্যেকের কাজ আর একটা গ্রুপের সাথে ওভারল্যাপ হবে আর কি। যেমন কারো 8 ঘন্টা, তো তারা তাদের কাজ করতে থাকবে, অন্যরা এসেও ওই সময় তারাও তাদের কাজ করতে থাকবে। তাদের 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা করে দেওয়া হলো, মানে প্রত্যেকটা গ্রুপই 12 ঘন্টা করে কাজ করবে। 8 ঘন্টা পরে আর একটা গ্রুপ আসার পরে আগের গ্রুপও 4 ঘন্টা অতিরিক্ত কাজ করবে। তো এইভাবে প্রত্যেকটা গ্রুপ অতিরিক্ত করে 4 ঘন্টা বা 3 ঘন্টা এরকম কাজ করবে, তা না হলে তো কাজ শেষ হবে না। তো এইভাবে কাজ শুরু করা হলো। 30 তলা যখন হয়ে 31, 32 তলা এরকম হয়ে গেছে। তো এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এক একটা ফ্লোরের যখন ছাদ ঢালাই হয়, আমাদের দেশে আমরা দেখি যে কাঠ দিয়ে ফ্রেম করে উপরে ছাদ ঢালাই দেওয়া হয়। ইদানিং দেখা যাচ্ছে যে স্টিলের পাতগুলো দেয়া হয়। তো ওই রকমই ওইখানে অ্যালুমিনিয়ামের পাত দেওয়া হয়, দিয়ে ছাদ ঢালাই হওয়ার পর নির্দিষ্ট সময় পর সেগুলো আবার খুলে ফেলা হয়। এগুলো এবার পরবর্তী উপরে যে ছাদ ঢালাইটা দেওয়া হবে তখন সেগুলো সেখানে সেট করা হয়। এরকম একটা ফ্লোরে যখন অ্যালুমিনিয়ামের পাতগুলো খোলা হবে তখন একজন শ্রমিক একটা অংশে কাজ করছিলেন, সেখানকার অ্যালুমিনিয়ামের পাতটা উনি খুলবেন। তখন কিন্তু অনেক রাত, ওই রাতের শিফটে যারা কাজ করছিলেন ওইখানে আশেপাশে 5-6 জন লোক কাজ করছিলেন আর কি, ঠিক ওই জায়গাটাতে। বিভিন্ন সাইড আছে, তো এই সাইডে এই কয়জন কাজ করবে, ওই সাইডে ওই কয়জন কাজ করবে। তো তখন একজন নাকি কাজ করতে করতে হয় কি, একটা অ্যালুমিনিয়ামের পাত কিছুতেই খুলতে পারছে না। উনি তখন পাশে আরেকজনকে ডাকেন, সে আসে। সে আসার পর 2 জন মিলেও খুলতে পারছে না, এভাবে আরেকজনকে ডাকা হয়। এরকম করতে করতে 3 জনকে ডাকা হয়, প্রথমে একজন পরে 3 জন, মোট 4 জন ব্যক্তি মিলেও কোনোভাবেই এই অ্যালুমিনিয়ামের পাতটাকে খুলতে পারছে না। অনেক চেষ্টার পর হঠাৎ করে অ্যালুমিনিয়ামের পাতটা এমনভাবে খুলে যায়, আর ওই অংশটা ছিল একদম ছাদের কিনারে, মানে ওই ফ্লোরের ছাদের কিনারে ছিল। এমনভাবে হ্যাঁচকাটানে খুলে যায়, এই 3 জন তাদের বডির ব্যালেন্স রাখতে পারে না। এরা 3 জনই এই বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তবে ওই অংশটা এমন একটা জায়গায় ছিল যে একদম ছাদের কিনারে যেই অংশটা, এই ছাদের কয়েকটা পার্ট ছিল। বিল্ডিংয়ের মাঝামাঝি কিছু জায়গা থাকে না, যেমন লিফটের জায়গা, যে লিফটটা উঠবে এরকম কিছু জায়গা ফাঁকা থাকে। এছাড়া কিছু কিছু জায়গায় ফাঁকা রেখেছিল তারা, ওই হয়তো বা ওই বিল্ডিংয়ের ডিজাইনটা এরকম ছিল। আবার আমরা দেখি যে কয়েকটা টাওয়ার বিশিষ্ট বিল্ডিং, একটাই বিল্ডিং কিন্তু মাঝখানে ফাঁকা থাকে, এরকম কিছু জায়গা। এবং দেখা যাচ্ছে যে এরকম কিছু বিল্ডিং থাকে যে 4টা টাওয়ার, এই প্রত্যেকটা বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা থাকে। আবার দেখা যাচ্ছে যে কলাম দিয়ে এগুলো যুক্ত থাকে। আবার দেখা যাচ্ছে এই 4টা টাওয়ারের আবার মাঝখানের অংশ ফাঁকা থাকে, হয়তো বা এরকম কোনো একটা জায়গা ছিল আর কি। তো ওই রকম একটা জায়গায় এই 3 জন পড়ে গিয়েছিল। পড়তে পড়তে একজনের বডি এসে 8 তলায় পড়ে, আর একজনের বডি 2 তলায় পড়ে, আর একজনের বডি একদম নিচ তলায় পড়ে। আর আরেকজন, উনি ওই ধাক্কা খেয়ে নিচে পড়েন নাই, ওনার ধাক্কাটা ছিল উল্টো দিকে, তার মানে হচ্ছে যেই পাশটা আসলে কিনারে না ওই দিকে। উনি আল্লাহর রহমতে বেঁচে যান। তো ওনার মুখ থেকে এই ঘটনাটা শোনা যায়। যখন 3 জন নিচে পড়ে যায় অনেক জোরে শব্দ হয়, তখন যারা ঘুমন্ত ছিল বা অন্যান্য সাইডে যারা কাজ করছিল এরাও দৌড়ে চলে আসে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এখানে আর একটা কথা বলে রাখা ভালো, মাঝে মাঝেই নাকি ওই বিল্ডিংয়ের যেই শ্রমিক লিফটটা, যেই লিফট দিয়ে শ্রমিকরা ওঠানামা করতেন, ইঞ্জিনিয়াররা ওঠানামা করতেন, এই লিফটটা রাতের বেলা একা একাই চলাচল করত। এমনও হতো যে সেখানে পাওয়ার সাপ্লাই নাই, কিন্তু লিফটটা ওঠানামা করছে। এটা একটা ভুতুড়ে লিফট হিসাবে সকলের কাছে পরিচিত ছিল। ওই সময় শ্রমিকরা যে নিচে নামবে, নিচে নামার জন্য লিফটটা তারা খুঁজছে, তারা দেখে লিফটটা নিচে। আবার নিচ দিকে যে শ্রমিকরা, তারা যে উপরে উঠে কি হয়েছে এটা দেখবে, তারা দেখে লিফটটা উপরে। এইভাবে এই একটা লিফট শ্রমিকরা 2 জায়গায় দেখছিল, উপরে শ্রমিকরা দেখছে নিচে, আর নিচে শ্রমিকরা দেখছে উপরে।
এখন তারা ছোটাছুটি শুরু করেছে। কি করবেন এখন? তখন এই 30 তলা থেকেই তারা নিচে নামবেন এমন সিদ্ধান্ত নেন। যে যেই ফ্লোরে ছিল, লিফটে তো আর ওঠানামা করা যাচ্ছে না, সবাই নিচে নামবেন। এভাবে তারা নিচে নামেন। হই হুল্লোড় শুরু হয়ে যায়। পুলিশকে খবর দেওয়া হয়। এই যে হুসাইন রনি ভাই জানিয়েছেন, ওই সময় অনেক শ্রমিকরাই নাকি বাইরে বের হতে ভয় পেয়েছেন, কেননা তাদের ওয়ার্ক পারমিট ছিল না, অবৈধভাবে এসেছেন, কাগজপত্র তখনও বৈধ হয়নি। বাইরে বের হলে, পুলিশের মুখোমুখি হলে তখন আরেকটা বিপদ হতে পারে। ইচ্ছা থাকার পরে ওনারা বাইরে বের হতে পারেন নাই। আর দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, এই 3 জন শ্রমিক যারা পড়ে গিয়েছেন, পড়ে নির্মমভাবে নিহত হয়েছেন, এই 3 জনই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাই। তাদের বডি পুলিশ নিয়ে যায়, ফ্রিজিং করে রাখে। 15 থেকে 16 দিন পর তাদের ঠিকানা গুছিয়ে পুলিশ সরকারের পক্ষ থেকে লাশ বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর কি হলো? এরপরে ঘটল আরও ভয়ঙ্কর কিছু ঘটনা। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এরপর রাতের বেলা অনেকেই নাকি এই 3 জন শ্রমিককে দেখতো। তারা বসে গল্প করছে, কান্নাকাটি করছে, হাঁটাহাঁটি করছে। কেউ কেউ নাকি তাদেরকে কাজও করতে দেখত। এই সমস্যা যখন শুরু হয়ে গেল, ভয়ে লোকজন আরও এই প্রজেক্টের কাছ থেকে সরে অন্য প্রজেক্টে গিয়ে যোগ দিল। এরকম চলতে থাকলে তো আসলে একটা প্রজেক্ট চলতে পারে না। প্রজেক্টের কাজ বন্ধ হওয়ার উপক্রম। এমনই এক রাতের বেলা সবাই এক বিভৎস দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। কাজ করছে একটা ফ্লোরে লোকজন, হঠাৎ করে দেখে লিফটটা একা একাই উপরে উঠছে। নিশ্চয়ই কেউ লিফটে উঠবে। হ্যাঁ, উঠছে। কে উঠছে? সেই চাইনিজ ম্যানেজার। কিন্তু চাইনিজ ম্যানেজার, এ কী অবস্থা? সবাই দেখলো ওই লিফটে মূলত চাইনিজ ম্যানেজার ঝুলে রয়েছে। বিভৎসভাবে তাকে হত্যা করা হয়েছে। তার লাশটা ওই লিফটে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখার সাথে সাথে সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করে। পুলিশকে খবর দেয়, পুলিশ আসে। চাইনিজ ম্যানেজারের লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তার স্ত্রীর সাথে যখন যোগাযোগ করা হয়, তার স্ত্রী জানায় যে ওই রাতে অন্য আরেকজন ইঞ্জিনিয়ারের ডিউটি ছিল। হঠাৎ করেই নাকি কে যেন এসে তাকে ডাক দেয়। ওই সময় নাকি উনি ওনার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলেন। ওনার স্ত্রী জানায় যে হঠাৎ করেই কেউ বলেছে যে প্রজেক্টে আগুন লেগেছে। যেহেতু উনি মেইন ম্যানেজার, পুরো প্রজেক্টের ম্যানেজার উনি, ওনার আন্ডারে আরও ম্যানেজার রয়েছে। এখন আগুন লেগেছে, ওনাকে তো সেখানে যেতে হবে। উনি তখন ওনার স্ত্রীকে বলেছিলাম যে একজন লোক আসছে, বলতেছে যে প্রজেক্টে আগুন লেগেছে, তুমি ফোনটা রাখো, আমি একটু দেখে আসি। এটা নাকি বলেছে। এবং ওই লোক যে ডাকাডাকি করেছে, ফোনের অপর প্রান্তে চায়না থেকে তার ওয়াইফ কিন্তু সেটা শুনতেও পেয়েছে। এই জন্য উনি চিন্তা করছেন যে আগুন লাগছে, যাক, তার স্বামী যাবেই তো, এটা তো তার দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু উনি কিভাবে মারা গেলেন, ওনাকে কে হত্যা করলো, ওনাকে হত্যা করে এই লিফটে কে ঝুলিয়ে দিল, এই বিষয়টা তখন এক রহস্য হিসাবে রয়ে যায়। যখন এই ঘটনাটা ঘটে, তখন এই প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যায়। সব শ্রমিকরা এখান থেকে চলে যায়। এমনকি যে হোসাইন রনি ভাই, উনিও চলে গিয়েছিলেন। স্থানীয় এক হুজুরের মাধ্যমে এই তথ্যটা জানতে পারেন সকলে। এরপর আস্তে আস্তে এক মুখ দুই মুখ হতে হতে অনেকেই এই মূল বিষয়টা জানতে পারেন। হুজুর জানিয়েছিলেন কিভাবে ওনাকে স্বপ্ন দেখানো হয়েছিল, কি বলেছিল। মূলত এই চাইনিজ ম্যানেজার 3 জন শ্রমিককে বলি হিসাবে দিতে রাজি হয়েছিলেন। উনি নাকি জানতেন যে কোন অংশে এই 3 জন শ্রমিক দাঁড়াবে। মূলত ওই ইউনিটেই এই 3 জনকে কাজ দেয়া হয়। 3 জন ছাড়াও আরও কয়েকজনকে কাজ দেয়া হয়। কিভাবে ওরা মারা যাবে, কিভাবে ওদেরকে দুর্ঘটনায় ফেলে হত্যা করা হবে, এই দায়িত্বটা নাকি ওই জিনদের ছিল। ওরা এভাবেই ওই অ্যালুমিনিয়ামের পাতটাকে এমনভাবে আটকে রেখেছিল, এবং যখনই খুলে যায় তখনই যে হ্যাঁচকা টানটা অনুভূত হয়, তখন এই 3 জনকে এক সাইড থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এভাবেই এই 3 জন নিহত হয়। নিহত বলাটা ভুল হবে, হত্যাকাণ্ডের শিকার হয়। এরা মারা যাওয়ার পর কিছু ভালো জিন, তারা ক্ষুব্ধ হয়ে মূলত এই চাইনিজ ম্যানেজারকে হত্যা করেছিল।
এটাই সেই হুজুর বলেছিলেন। প্রায় 3 মাস এই প্রজেক্টের কাজ বন্ধ ছিল। এরপর পুনরায় ওই প্রজেক্টের কাজ শুরু হয় এবং কাজ শেষও হয়। এই ঘটনার পর এই হোসাইন রনি ভাই উনি চিন্তা করেন যে উনি আর কনস্ট্রাকশন রিলেটেড কাজ করবেন না। এরপর থেকে উনি পেইন্টিংয়ের কাজে নিজেকে মনোনিবেশ করানোর চেষ্টা করেন। এখন পর্যন্ত উনি পেইন্টিংয়ের কাজই করছেন মালয়েশিয়াতে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন 30 তলা থেকে কিভাবে তারা নিচে পড়ে গেলেন। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই তো কঠিন এই কাজটি ওনারা করছিলেন। ওনারা কি জানতেন মৃত্যুর আগে যে ওনারা কি ভয়ঙ্কর এক চক্রান্তের শিকার হচ্ছেন? আমার ধারণা যে ওনাদের পরিবারও এই বিষয়টা ওইভাবে জানতেন না। ওনাদের নাম কি, ওনাদের বাড়িটা এক্স্যাক্ট কোথায়, এটা হোসাইন রনি ভাই আমাদেরকে জানাতে পারেননি।